কোটিপতি ছেলেটি বলল, খাবার দেব, কিন্তু রুমে চলো। গরিব মেয়েটি ভাবতেও পারেনি আগে যা ঘটেছিল। বন্ধুরা, এটি একটি সত্যি গল্প। উত্তরপ্রদেশের বারাণসীর ৮০ ঘাটের সিঁড়িগুলোতে সন্ধ্যা ধীরে ধীরে নামছিল। গঙ্গা মায়ের আরতির প্রস্তুতি চলছিল। সবকিছু এতটা পবিত্র, এতটা দিব্য ছিল যে মনে হচ্ছিল যেন এখানে দুঃখ টিকতেই পারে না। কিন্তু সেই একই ঘাটের একটা সিঁড়িতে একটু সরে একটা অত্যন্ত সুন্দরী মেয়ে বসেছিল। মীরা ২০ বছরের। মীরার শরীর যেন বয়সের আগেই থেমে গিয়েছিল। তার কুচলে যাওয়া সালোয়ার স্যুটের রং এখন চেনা যেত না। দোপাট্টায় এতগুলো ছেঁড়া ছিল যে সেটা ঢাকার চেয়ে তার অসহায়ত্বকে আরও প্রকাশ করছিল। পায়ে চপ্পল ছিল না, গোড়ালি ফেটে গিয়েছিল। চোখের নিচে গভীর কালো দাগ ছিল, যেন অনেক রাত ধরে ঘুম তার পথ ভুলে গিয়েছে। গাল আর ঠোঁট এতটা শুকনো যে প্রতি শ্বাসের সাথে সেগুলো চটকে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে বেশি যেটা চিৎকার করছিল সেটা তার পেট ছিল। ক্ষুধা, এমন ক্ষুধা যা আওয়াজ করে না, কিন্তু ভিতর থেকে মানুষকে খোঁড়া করে দেয়। মীরা গঙ্গার দিকে তাকাচ্ছিল না, সে মানুষদের দেখছিল। প্রতিটি পার হয়ে যাওয়া মুখকে, প্রতিটি আসা যাওয়া পদক্ষেপকে। তার চোখে ভিক্ষা ছিল না, সেখানে শুধু একটা প্রশ্ন ছিল, আমি কি মানুষ নই? মানুষেরা আরতি দেখত, প্রসাদ নিত, আর নিজেদের বাড়িতে ফিরে যেত। কারও চোখ সেই মেয়েটির ওপর থামত না, যে সেই একই ঘাটের সিঁড়িতে বসে জীবনের সাথে লড়াই করছিল। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একটা হৃষ্টপুষ্ট হালুয়াই পার হয়ে গেল। তার হাতে গরম গরম সমোসা ছিল। ঘিয়ের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। মীরার পেট কেঁপে উঠল। তার আঙুলগুলো অজান্তেই সংকুচিত হয়ে গেল। হালুয়াই একটা সমোসা তুলে পাশে বসা একটা কুকুরের দিকে ছুড়ে দিল। কুকুরটা ঝাঁপিয়ে পড়ল। তারপর সে আরেকটা সমোসা মীরার দিকে ছুড়ে দিল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। কুকুরটাও লাফ দিল, মীরাও এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই মীরা থেমে গেল। সেই সমস্যাটা মাটিতে পড়েছিল। কুকুরের ঠিক পাশে মীরা সেটা তুলল না। তার হাত সেখানেই থেমে গেল। এত ক্ষুধার মধ্যেও তার স্বাভিমান জীবিত ছিল। সে ভাবল, জন্তু আর আমার মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত। সে চুপচাপ পিছিয়ে গেল। কুকুরটা সমস্যা নিয়ে দৌড়ে গেল। ভিড়ে দাঁড়ানো এক যুবক এসব দেখছিল। আদিত্য প্রতাপ সিং, প্রায় ২৮ বছরের লম্বা চেহারার মহিরত কাপড়ে সজ্জিত যুবক। বেনারসের একটা পুরনো ধনী পরিবারের উত্তরাধিকারী। শহরে রুহানি রাসোই নামে তার একটা বড় হেরিটেজ রেস্তোরাঁ ছিল। টাকার কোনো অভাব ছিল না, নাম ছিল, পরিচয় ছিল, কিন্তু তার ভিতরে কোথাও একটা শূন্যতা ছিল, যা কোনো ধন দৌলত পূরণ করতে পারেনি। সে প্রায়ই সন্ধ্যায় ঘাটে আসত, শান্তির খোঁজে। আজ তার চোখ মীরার উপর থেমে গেল। সে দেখল ক্ষুধায় কাতর মেয়েটি আর মাটিতে পড়ে থাকা সমস্যা, আর সেটা না তোলার সাহস। আদিত্যের চোখে একটা আলাদা চমক এলো। সে ভিড় ঠেলে মীরার দিকে এগিয়ে গেল। মীরা যখন সামনে একটা পুরুষকে দাঁড়িয়ে দেখল, তখন ভয় পেয়ে গেল। সে তার পা গুটিয়ে নিল। তার মনে হলো হয়তো এটাও কেউ তিরস্কার করতে এসেছে, বা পুলিশ, যে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আদিত্য পকেট থেকে টাকা বের করল না। সে তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসল আর খুব নরম স্বরে জিজ্ঞাসা করল, ক্ষুধা লেগেছে? মীরা কিছু বলল না, শুধু তার চোখে তাকিয়ে রইল, ভয় পাওয়া হরিণীর মতো। আদিত্য আবার বলল, আমি তোমাকে খাবার খাওয়াতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত শব্দ শুনতেই মীরার হৃদয় ধক করে উঠল। গরিবদের দুনিয়ায় শর্তের মানে প্রায়ই একটাই হয়। তার মুঠো শক্ত হয়ে গেল। আদিত্য হয়তো তার ভয় বুঝে গেল। সে তৎক্ষণাৎ হাত জোড়ল। ভুল বোঝো না, সে বলল, আমি মুফটে খাবার দেব না। মীরার শ্বাস আটকে গেল। তোমাকে আমার সাথে চলতে হবে। আদিত্য শান্ত স্বরে বলল, আমার রেস্তোরাঁয় কাজ করতে হবে, বদলে খাবার পাবে, থাকার জায়গা পাবে, আর পরিশ্রমের সম্মান। সে এক মুহূর্ত থেমে বলল, ভিক্ষা মেঙে পেট ভরাবে নাকি কাজ করে মাথা তুলবে? সিদ্ধান্ত তোমার। মীরা হতবাক হয়ে গেল। আজ পর্যন্ত মানুষেরা তাকে মুদ্রা দিয়েছে, গালি দিয়েছে, ঘৃণা দিয়েছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি, কেউ তাকে সমান চোখে দেখেনি। সে আদিত্যের চোখে তাকিয়েছিল। সেখানে না লোভ ছিল, না দয়া, সেখানে শুধু বিশ্বাস ছিল। মীরার ঠোঁট কাঁপল। আমাকে কাজ জানা নেই সাহেব। আদিত্য হাসল। কোনো মার পেট থেকে শিখে আসে না। সে বলল,
নিয়াত সাফ হলে পাথরও কারিগরি শিখে নেয়। মীরা ধীরে ধীরে উঠল, তার পা লড়খড়াচ্ছিল, আর সে আদিত্যের কালো চকচকে গাড়ির দিকে এগিয়ে গেল। কালো গাড়ি ঘাটের ভিড় থেকে বেরিয়ে সরু গলিতে মোড় নিল। মীরা পিছনের সিটে সংকুচিত হয়ে বসেছিল, জানালা দিয়ে বাইরে দৌড়ে যাওয়া বেনারসকে দেখছিল। বাড়ির দেয়ালগুলো, ছোট মন্দির, জ্বলন্ত দিয়া আর রাস্তার ধারে শুয়ে থাকা মানুষেরা। তার হৃদয় দ্রুত দ্রুত ধুকফুক করছিল। এটা ভয়ের ধুকফুক নাকি আশার সে নিজেও জানত না। তার হাতগুলো তার কোলে আঁকড়ে ধরা ছিল, যেন একটু ঢিল দিলেই সবকিছু ছড়িয়ে পড়বে। ড্রাইভার গ্লাস থেকে একবার মীরাকে দেখল আর নাক সিটকাল। আদিত্য সেটা দেখে ফেলল। সোজা রেস্তোরাঁয় চলো, সে শান্ত কিন্তু স্পষ্ট স্বরে বলল। কিছুক্ষণ পরেই গাড়ি একটা পুরনো হাভেলির সামনে থামল। উঁচু গেট, হলুদ আলো আর ভিতর থেকে আসা মশলার সুগন্ধ। এটা ছিল রুহানি রসোই, যেখানে এলাচ, কেশর আর দেশি ঘিয়ের গন্ধ বাতাসে ভাসত। মীরা গাড়ি থেকে নামতেই তার পায়ে ভরসা হল না। এতটা পরিষ্কার জায়গা, এতটা সাজানো মানুষেরা, আর সে নিজে ফাটা কাপড়, ছড়ানো চুল, ঝুঁকে থাকা চোখ। আদিত্য তার পাশাপাশি চলল বিনা তাড়াহুড়ো, বিনা দূরত্ব রেখে। ভিতরে পা রাখতেই রাসুইয়ের স্টাফ থমকে গেল। কেউ ফিসফিস করল, কেউ প্রশ্নসূচক চোখে তাকালো। ম্যানেজার এগিয়ে এলো। তার স্বরে সংকোচ আর অস্বস্তি ছিল। স্যার, এটা তো ভিখারিনী। কিচেন থেকে আদিত্যের চলা থেমে গেল। সে ম্যানেজারের দিকে তাকালো। এটা ভিখারিনী ছিল। সে ঠান্ডা কিন্তু দৃঢ় স্বরে বলল, এখন এখানে কাজ করবে। কিচেনে নিস্তব্ধতা নেমে এলো। কাকি আদিত্য রসইয়ের এক কোণে দাঁড়িয়ে থাকা বয়স্ক মহিলাকে ডাকল। একে নিয়ে গিয়ে গোসল করাও, পরিষ্কার কাপড় দাও, আর পেট ভরে খাবার খাওয়াও। মীরার যেন তার কানে বিশ্বাস হল না। কাকি মীরার হাত ধরল, সেই হাত যা বছরের পর বছর কেউ ধরেনি, বিনা ভয়ে, বিনা ঘৃণা। গোসলের পর যখন মীরা বাইরে এলো, তখন তার শরীরে একটা পুরনো কিন্তু পরিষ্কার গোলাপি সালোয়ার স্যুট ছিল। তার ভেজা চুল কাঁধে ছিল। আয়নায় নিজেকে দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। ধুলো আর ক্ষুধার নিচে যে মুখ লুকিয়েছিল, সেটা ধীরে ধীরে উঠে আসছিল। সাঁওতাল কিন্তু জীবন্ত, ক্লান্ত কিন্তু সুন্দরী। কাকি তার সামনে থালা রাখল, ডাল, ভাত আর গরম রুটি। মীরা প্রথম কামড় মুখে রাখল, আর কেঁদে ফেলল। এটা কান্না ক্ষুধার ছিল না, এটা সেই অনুভূতির ছিল যা সে বছরের পর বছর জানত না, আপনত্ব। আদিত্য দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। তার হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নেমে এলো, এমন শান্তি যা মহৈরথ, ডিল আর বড় করতালি থেকে কখনো পায়নি। পরের সকালে মীরার কাজ শুরু হলো। বাসন, ঢের, শাড়ি, নোংরা বাসন। স্টাফ তার থেকে দূরত্ব রাখত। কেউ সোজাসাপটা কথা বলত না, কেউ তাকে ছোঁয়া থেকে বাঁচত। কারো চোখে সে এখনও সেই ঘাটের মেয়ে বলে মনে হতো। মীরা চুপচাপ কাজ করত, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বাসন মাজত। হাতে কাটা লাগত, সাবান চুইত, কোমর ব্যথা করত, কিন্তু সে একটা কথাও বলত না। কারণ সে জানত, বাইরের অপমানের চেয়ে এই ব্যথা ভালো। আদিত্য প্রায়ই দূর থেকে তাকে দেখত, না টোকা, না প্রশংসা, শুধু দেখা। এক সন্ধ্যায় রসইতে হঠাৎ হইচই পড়ে গেল। শাহী পনিরের অর্ডার খুব বেশি ছিল। প্রধান বাবুর্চি ঘাবড়ে গিয়ে গ্রেভিতে লবণ বেশি ডাল দিয়েছিল। নতুন করে বানানোর সময় ছিল না। আওয়াজগুলো তীব্র হয়ে উঠল। মুখে ভয় ছিল। মীরা কোণে দাঁড়িয়ে বাসন ধুচ্ছিল। সে এগিয়ে গেল, তারপর থেমে গেল। তারপর ধীরে বলল, যদি যদি এতে একটু দুধ আর ভাজা বেসন ডালা যায়, আর উপর থেকে লেবুর রস, তাহলে লবণ কম লাগবে। বাবুর্চি রাগে তার দিকে তাকালো, তুই আমাদের শেখাবি? ঠিক সেই মুহূর্তে আদিত্য কিচেনে এলো। থামুন, সে বলল, যেমন এ বলছে তেমন করুন। সবাই চুপ হয়ে গেল। গ্রেভি আবার চড়ল। কিছুক্ষণ পর আদিত্য চেখে দেখল। তার চোখ থেমে গেল। স্বাদ শুধু সামনে হয়নি, সেটা আরও নিখুঁত হয়ে উঠেছিল। তোমাকে এটা কি করে জানা? আদিত্য মীরার কাছে জিজ্ঞাসা করল। মীরা চোখ নামিয়ে নিল। আমার মা যখন কখনো লবণ বেশি হয়ে যেত, তখন এভাবেই ঠিক করত। গরিবী শিখিয়ে দেয় সাহেব, খাবার ফেলা নয়, ঠিক করা। সেই দিনের পর মীরার কাজ বদলে গেল। এখন সে সবজি কাটত, মশলা তৈরি করত, কিচেনের ধড়কন হয়ে উঠছিল। এক বর্ষার দুপুর, রেস্তোরাঁ খালি ছিল। মীরা মশলার ডিব্বাগুলো পরিষ্কার করছিল। আদিত্য পাশে এসে থামল। তুমি পড়তে জানো? মীরা মাথা নাড়ল, না। তারপর মশলা কি করে চেনো? মীরা একটা ডিব্বা তুলল, চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল। গন্ধ থেকে প্রতিটি মশলার নিজস্ব কাহিনী থাকে, যেমন প্রতিটি মানুষের। আদিত্য তাকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে তার বোঝা গেল
মীরা সাধারণ নয়। বৃষ্টির ফোঁটাগুলো জানালা থেকে ভিতরে আসছিল। আদিত্যের হাত অজান্তেই মীরার হাতে ছুঁয়ে গেল। মীরা শিউরে উঠল, চোখাচোখি হল, আর সেই নীরবতায় কিছু এমন নেমে এলো যার শব্দের প্রয়োজন ছিল না। সময় নিজের গতিতে চলছিল। রুহানি রসই এখন শুধু একটা রেস্তোরাঁ নয়, ছিল তার পরিচয় বদলে যাচ্ছিল। মানুষেরা স্বাদের প্রশংসা করত, মশলার সুগন্ধের চর্চা করত, আর নাম না নিয়ে সেই নতুন হাতের কথা বলতো যা খাবারে কোনো আলাদা আত্মা ভরে দিয়েছিল। মীরা এখন শুধু কিচেনে কাজ করা মেয়ে ছিল না। সে প্রতি সকালে সবার আগে আসত, মশলাগুলো হাতে নিয়ে তাদের সুগন্ধ চিনত। সবজি কাটতে কাটতে তার মুখে একটা আলাদা আলো থাকত, যেন প্রথমবার জীবন তাকে গ্রহণ করেছে। আদিত্য এসব দেখত, কখনো দূর থেকে, কখনো চুপচাপ কাছে দাঁড়িয়ে। দুজনের মধ্যে কথা কম ছিল, কিন্তু নীরবতা গভীর ছিল। একে অপরের উপস্থিতি যথেষ্ট মনে হতো, কিন্তু প্রতিটি আলোর পিছনে কোনো না কোনো ছায়া থাকে। আদিত্যের মা সুমিত্রা দেবী, পুরনো চিন্তা, উঁচু নাক আর খানদানি ইজ্জতের ওপর জিদ্দি। যখন তাদের কানে খবর গেল যে তাদের ছেলে এক ঘাটের মেয়েকে রেস্তোরাঁয় কাজ দিয়েছে আর তার সাথে কিছুটা বেশিই জ্বলিয়ে পড়ছে, তখন তাদের মন উথালপাথাল হয়ে গেল। তারা কিছু বলল না, শুধু দেখল আর অপেক্ষা করল। সেই দিনটা খুব বড় দিন ছিল। রুহানি রেসোইতে শহরের বড় বড় লোক এসেছিল, মেয়র, ব্যবসায়ী, প্রভাবশালী পরিবার। হল আলোয় ভরা ছিল। মীরা সেদিন বিশেষ বানারসি থালি তৈরি করেছিল। তার হাত কাঁপছিল, কিন্তু মনে গর্ব ছিল। যখন সে খাবার পরিবেশন করতে হলে এলো, তখন কিছু দৃষ্টি তার ওপর আটকে গেল, আর তখনই ভিড়ের মধ্যে থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ বেজে উঠল। আরে, এই মেয়ে তো সেই যে আশিঘাটে কাতরা নিয়ে বসত। মীরার পা থেমে গেল। সেই আওয়াজ কোনো ধনী মহিলার ছিল, যিনি তাকে ঘাটে দেখেছিলেন। হলে নীরবতা নেমে এলো। মহিলাটি নাক সিটকে বলল, আদিত্য, তুমি এক ভিকারিনের হাতের খাবার আমাদের খাইয়ে দিলে, আমাদের ধর্ম নষ্ট করে দিলে। মীরার মনে হলো যেন মাটি তার পায়ের নিচ থেকে সরে গেছে। সব দৃষ্টি তার ওপর, কারো মধ্যে ঘৃণা, কারো মধ্যে বিস্ময়, কারো মধ্যে নীরবতা। সুমিত্রা দেবী এগিয়ে এলেন। তাদের মুখ কঠিন ছিল, চোখে রাগ আর লজ্জা। তিনি এক মুহূর্তও থামলেন না, আর জোরে মীরার গালে একটা চড় কষিয়ে দিলেন। সবার সামনে, বেরিয়ে যায় এখান থেকে। তাদের গলা কাঁপছিল না। আশ্রয় দিলে, আর তুই আমাদের নাক কাটিয়ে দিলি। মীরার গাল জ্বলছিল, কিন্তু তার চেয়ে বেশি তার হৃদয়। সে কিছু বলল না, না কোনো ব্যাখ্যা দিল, না অশ্রু আটকাল। শুধু ধীরে ধীরে নিজের প্রণ খুলে কাউকে না দেখে বাইরে চলে গেল। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, প্রবল বর্ষণ। মীরা সেই বৃষ্টিতে দৌড়াতে দৌড়াতে চলে গেল, সেই অন্ধকারের দিকে যেখান থেকে সে এসেছিল। আদিত্য তখন অফিসে ছিল। যখন সে শোরগোল শুনে বাইরে এলো, হল নিস্তব্ধ ছিল। মীরা সেখানে ছিল না। পুরো কথা শুনতেই তার ভেতরে কিছু ভেঙে পড়ল। সে সোজা নিজের মায়ের সামনে দাঁড়াল। আপনি তাকে নয়। তার গলা ভারী হয়ে গেল। আমার হৃদয়ে চড় মেরেছেন। সুমিত্রা দেবী কিছু বলার আগেই আদিত্য বলে উঠল, সে ভিখারি নয়, সে এই রসইয়ের অন্নপূর্ণা ছিল। সে গভীর শ্বাস নিল। যদি সে এই বাড়িতে না থাকে, তাহলে আমিও থাকব না। সেই রাতে আদিত্য আর কোনো তর্ক করল না। সে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি থামার নাম নিচ্ছিল না। প্রতিটি ঘাট, প্রতিটি গলি, প্রতিটি মন্দির। মীরা কোথাও ছিল না। তার হৃদয় বসে যাচ্ছিল। সে কি তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে? রাত 2 বেজে গিয়েছিল। ক্লান্ত, ভাঙা আদিত্য ৮০ ঘাটে পৌঁছল, সেই জায়গায় যেখানে সে প্রথম মীরাকে দেখেছিল। একটা গাছের নিচে কেউ বসেছিল, ভিজে, কাঁপছিল। মীরা। সে নিজের হাঁটুর মধ্যে মাথা লুকিয়ে রেখেছিল। সে কাঁদছিল না, শুধু নিঃশব্দ ছিল। আদিত্য দৌড়ে তার কাছে পৌঁছল, নিজের কোট খুলে তার কাঁধে জড়িয়ে দিল। মীরা, সে ডাকল। মীরা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অভিযোগ ছিল না, শুধু গভীর বিষণ্ণতা। সাহেব, আপনি কেন এসেছেন? তার গলা নিভে গিয়েছিল। আমি এখানেই ঠিক আছি। আবর্জনাকে মহলে রাখলে সেটা শোনা হয় না। আদিত্যের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে মীরার মুখ নিজের হাতে নিল। তুমি আবর্জনা নও। তার গলা ভাঙছিল। তুমি আমার জীবন। বৃষ্টি আরও জোরালো হল। আদিত্য তাকে বুকে জড়িয়ে ধরল। সেই মহলে, সেই রান্নাঘরে আর আমার ভেতরে সব শূন্য ছিল। তুমি এসে সব ভরে দিয়েছ। মীরার শ্বাস দ্রুত হয়ে গেল। সমাজ আপনার মা, সে আস্তে বলল। আদিত্য তাকে আরও শক্ত করে ধরল। সমাজের ঝামেলায় যাক, সে বলল। ইজ্জত টাকা থেকে হয় না, চরিত্র থেকে হয়। আর তোমার চেয়ে বেশি ধনী চরিত্র আমি কারও দেখিনি।
সে মীরার চোখে তাকাল। আমাকে বিয়ে করবে? মীরার চোখ থেকে বাঁধ ভেঙে গেল। সে ফেঁপিয়ে ফেঁপিয়ে কেঁদে উঠল। এই কান্না যন্ত্রণার ছিল না, এটা ছিল সেই আপনত্বের যার জন্য সে সারা জীবন খুঁজছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। আদিত্য তাকে কোলে তুলে বাহুতে ভরে নিল। বৃষ্টি আরও জোরালো হল। এভাবেই সেই রাত কেটে গেল, আর তারপর বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। আশিঘাটের সিঁড়িতে পরের সকালের প্রথম আলো নেমে আসছিল। মীরা আদিত্যের সাথে চুপচাপ বসেছিল। দুজনের মাঝে শব্দ ছিল না, কিন্তু এখন নীরবতায় ভয় ছিল না, একটা বিশ্বাস ছিল। এমন বিশ্বাস যা কোনো প্রতিশ্রুতি থেকে নয়, সাদা থেকে জন্মায়। তারপর আদিত্য মীরাকে নিয়ে রুহানি রসোই রেস্তোরাঁয় পৌঁছাল। রেস্তোরাঁর দরজা আবার খুলল, কিন্তু এবার পরিবেশ বদলে গিয়েছিল। আদিত্য কোনো ঘোষণা করল না, কোনো হইচই করল না, শুধু তার সিদ্ধান্তে অটল রইল। শুরুটা সহজ ছিল না। সমাজের কথা, আত্মীয়দের ফিসফিস, পুরনো অতিথিদের ঠান্ডা চোখ সব সামনে ছিল। কিন্তু মীরা পিছনে ফিরে তাকাল না। সে সেই করল যা সে জানত, পরিশ্রম। সে আবার রুহানি রসোইতে তার কাজে ডুবে গেল। দিন কেটে গেল। মীরার পরিশ্রম, তার শান্ত স্বভাব আর আদিত্যের চোখে তার জন্য বাড়তে থাকা ভালোবাসা সবকিছু আদিত্যের মা দেখছিলেন। ধীরে ধীরে তার মনের কঠিন স্তরগুলো গলতে লাগল। তার বোঝা গেল যে মীরা তার ছেলের থেকে কিছু কেড়ে নেয়নি, বরং তাকে সেই শান্তি দিয়েছে যার খোঁজ সে বছরের পর বছর করছিল। একদিন তিনি মীরাকে কাছে ডাকলেন, তার মাথায় হাত রাখলেন আর বিনা শর্তে তাকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, তার একমাত্র ছেলের সুখের জন্য। কিছু সময় পর সরলতা আর আশীর্বাদের সাথে আদিত্য আর মীরার বিয়ে হয়ে গেল। না কোনো দেখানো, না হইচই, শুধু দুটি জীবন যা পরিশ্রম, বিশ্বাস আর সম্মানের সম্পর্কে বাধা পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ আগে যা হতে চলেছিল সেটা সবাইকে ভাবতে বাধ্য করে দিল। যাই হোক, বিয়ের পর ধীরে ধীরে রেস্তোরাঁয় একটা নতুন কথা হতে লাগল। মানুষেরা খাবারের সাথে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে লাগল। তারা জিজ্ঞাসা করত, আজ এটাকে বানিয়েছে? নাম কেউ নিত না, কিন্তু সবাই জানত। ঠিক সেই সময় মীরার মনে একটা কথা আকার নিতে শুরু করল। ঘাটে বসা বাচ্চারা ক্ষুধার্ত চোখ, সেই চোখ যা কখনো তার ছিল। সে এক সন্ধ্যায় আদিত্যকে বলল, সাহেব, আমরা কি তাদের জন্য কিছু করতে পারি? আদিত্য তার দিকে তাকাল। তার চোখে সংকোচ ছিল না, না ভয়, শুধু একটা স্পষ্ট ইচ্ছা। কয়েক মাস পর রুহানি রাসোইয়ের পিছনে একটা পুরনো ভবনে একটা নতুন বোর্ড লাগল, আপনাঘর। এটা কোনো আশ্রম ছিল না, এটা একটা শুরু ছিল। এখানে সেই বাচ্চারা আর মেয়েরা আসত যারা ঘাটে ভিক্ষা মাগত। এখানে তাদের খাবার মেলত, কাজ শেখানো হতো, আর সবচেয়ে জরুরি, সম্মান। মীরা নিজে তাদের শেখাত, কখনো রুটি বেলতে, কখনো মশলা চিনতে, কখনো শুধু বসে শোনা। সে জানত, কখনো কখনো মানুষের উপদেশ নয়, শুধু একটা বিশ্বস্ত মুখ দরকার হয়। সময় বদলাল, মানুষ বদলাল। সেই সমাজ যে কখনো আঙুল তুলত, এখন প্রশ্ন করতে লাগল, এসব কি করে হচ্ছে? রুহানি রসোইয়ের শহরের বাইরে পরিচয় মিলতে লাগল, খবর ছাপতে লাগল। স্বাদের সাথে সাথে মানবতারও চর্চা হতে লাগল। একদিন দেশের সবচেয়ে সম্মানিত কুকিং অ্যাওয়ার্ডের ঘোষণা হল। রুহানি রসোইয়ের নাম ডাকা হল। অনুষ্ঠানের হল আলোয় ভরা ছিল, করতালির ধ্বনি ছিল। মঞ্চে আদিত্য দাঁড়িয়েছিল, সংযত, শান্ত। অ্যাঙ্কার মাইক তুলে নিল। এই সাফল্যের পেছনে একটা এমন শক্তি আছে যা স্বাদকে আত্মা দিয়েছে। আমি মঞ্চে ডাকতে চাই মিসেস মীরা আদিত্য সিং। মীরা মঞ্চের দিকে এগিয়ে গেল। সে বেনারসি শাড়ি পরেছিল, কপালে ছোট্ট টিপ, মাথায় সিঁদুর। তার মুখে এখন ভয় ছিল না, সেখানে আত্মবিশ্বাস ছিল, শান্ত আর স্থির। হল করতালিতে গমগম করে উঠল। মীরা সামনে তাকাল। প্রথম সারিতে সুমিত্রা দেবী বসেছিলেন। তার কোলে একটা ছোট্ট বাচ্চা, মীরা আর আদিত্যের ছেলে। তার চোখে এখন কঠোরতা ছিল না, সেখানে গর্ব ছিল। মীরা মাইক ধরল। তার আওয়াজ প্রথমে হালকা কাঁপল, তারপর সামলে নিল। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, সে বলল, তাহলে আমার যোগ্যতার চেয়ে বেশি আমার জীবনসঙ্গীর বিশ্বাসের কারণে। হলে নিস্তব্ধতা নেমে এলো। তিনি আমাকে তখন আপন করেছিলেন যখন আমি নিজেকে আপন করতে ভয় পেতাম। মানুষেরা বলে যে ভালোবাসা অন্ধ হয়, কিন্তু আমি বলি ভালোবাসা সেই দৃষ্টি যা ফাটা কাপড়ের ভিতরে লুকিয়ে থাকা মানুষকে দেখে নেয়।
সে আদিত্যের দিকে তাকাল। আপনি আমাকে ভিক্ষায় মুদ্রা দেননি, আপনি আমাকে আমার জীবন দিয়েছেন। মীরা মাথা নোয়াল। আদিত্য মঞ্চে এলো আর সবার সামনে তার কপালে চুমু খেল। করতালি দীর্ঘক্ষণ বাজতে রইল। অনুষ্ঠানের পর সুমিত্রা দেবী মীরার কাছে এলেন। তিনি তার মাথায় হাত রাখলেন। কোনো শব্দ বললেন না। মীরা বুঝে গেল, কিছু ক্ষমা শব্দের মুখাপেক্ষী হয় না। রাতে রুহানি রসই বন্ধ হবার পর মীরা সেই রসইতে দাঁড়িয়েছিল, যেখানে সে প্রথমবার সাবানের সুগন্ধ অনুভব করেছিল, যেখানে সে প্রথম কামড় খেয়েছিল, যেখানে সে নিজেকে আবার পেয়েছিল। আদিত্য তার পাশে এসে দাঁড়াল। দুজনে চারদিকে তাকাল। এখন এই জায়গা শুধু দেয়াল ছিল না, এটা স্মৃতি ছিল, পরিশ্রম ছিল আর বিশ্বাস ছিল। মীরা ধীরে বলল, কখনো কখনো ভাবি, যদি সেদিন আপনি আমাকে দেখতেনই না। আদিত্য হাসল। তাহলে হয়তো আমি আজও ভিড়ে শান্তি খুঁজছি। মীরা গভীর শ্বাস নিল। আপনি জানেন আসল ধন কি হয়? আদিত্য তার দিকে তাকাল। যখন মানুষের কাছে অন্যের জন্য জায়গা থাকে। মীরা বলল। বাইরে গঙ্গা শান্ত বইছিল। ঘাটে আবার সন্ধে নামতে চলেছিল, কিন্তু এখন কোথাও কোনো মেয়ে ক্ষুধার আওয়াজ চেপে বসেছিল না, অন্তত এই গল্পে। কারণ কেউ সেদিন শুধু খাবার দেয়নি, কেউ মানুষকে মানুষ বুঝে নিয়েছিল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের আসল পরিচয় তার অবস্থা থেকে নয়, তার স্বাভিমান, পরিশ্রম আর চরিত্র থেকে হয়। ভিক্ষা দেওয়া সহজ, কিন্তু কাউকে কাজ, বিশ্বাস আর সমানত্ব দেওয়া সেই মানবতা যা জীবন বদলে দেয়। মীরার মতো অগণিত জীবন আমাদের চারপাশে আছে, যারা শুধু দয়া নয়, একটা সুযোগের অপেক্ষায় থাকে। যদি দৃষ্টি বদলায় তাহলে ভাগ্যেও বদলাতে পারে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি আপনাদের সামনে কোনো মীরা বসে থাকে, তাহলে আপনি তাকে মুদ্রা দেবেন নাকি তার হাত ধরে তাকে দাঁড়ানোর সুযোগ দেবেন? আপনার মতামত কমেন্টে সত্যি হৃদয় থেকে অবশ্যই লিখুন। আর যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনার চিন্তাকে ঝাঁকুনি দেয়, তাহলে এই ভিডিও লাইক অবশ্যই করুন। আপনার বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন, যাতে মানবতার এই কথা আরও দূরে পৌঁছায়। আর এমনই সত্যি আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেল স্টোরি বাই একে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।